হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিসলেনিয়াস পরীক্ষার জন্য বাংলা ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা জানো যে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের একটি মেন পরীক্ষায় বসতে হবে এবং সেই মেন পরীক্ষাতে ডেসক্রিপটিভ বাংলার একটি পেপার রয়েছে, যেমন ডেসক্রিপটিভ ইংরেজি আছে, অন্যান্য ডেসক্রিপটিভ পেপারগুলো আছে, ঠিক সেরকমই আজকে আমি তোমাদের সাথে এই ডেসক্রিপটিভ পেপারের একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সারসংক্ষেপ। সারসংক্ষেপ বা সারাংশ, তার কি নিয়ম রয়েছে লেখার জন্য, সেটা নিয়ে আমি আছি আজকে তোমাদের সাথে, অমিত সেন। তোমাদের এই বিষয়ে যা কিছু ডাউট রয়েছে সেই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। একটা উদাহরণ দিয়েও আমরা দেখব কিভাবে এই সারসংক্ষেপকে লেখা হচ্ছে। তাহলে চলো মিসলেনিয়াস পরীক্ষার জন্য সারসংক্ষেপের ক্লাস আজকে আমরা শুরু করি। তোমাদের পরীক্ষাতে যে প্রশ্নপত্রটা দেওয়া হবে তাতে হতে পারে লেখা আছে হয়তো যে সারসংক্ষেপ লিখুন, অথবা তোমাকে বলা হচ্ছে, দেখবে এরকমও লেখা থাকতে পারে সারাংশ লিখুন, কিংবা তোমাকে হয়তো লিখে দিল প্রশ্নপত্রে সারমর্ম লিখুন। যদিও সারমর্ম বিষয়টা অনেকটা কবিতা ভিত্তিক, এই মুহূর্তে আমাদের পরীক্ষাতে কোনো কবিতা দিয়ে, কবিতার অংশ দিয়ে সারমর্ম জানতে চায় না, কিন্তু গদ্যের অংশের মধ্যেও সেই গুণগুলো থাকতে পারে যে গুণগুলো একটা গদ্যকে সারমর্ম করার জন্য প্ররোচিত করে, সেটাও কিন্তু হতে পারে। সুতরাং আমরা সব মিলিয়ে যদি বিষয়টাকে এইভাবে ধরি, আমাদের একটা গদ্যের অংশ দেয়া হবে, কোনো কবিতা বা যদি আমরা বলি পদ্য, সেটা কিন্তু আমাদের পরীক্ষাতে দেওয়া হবে না। এই গদ্যের অংশ আমাকে সারাংশ, সারমর্ম বা সারসংক্ষেপ যেটাই করতে বলুক না কেন, আমরা আজকের ক্লাসে দেখে নেব যে সেই বিষয়টা করার জন্য কি কি নিয়ম মেনে চলতে হবে। তাহলে চলো প্রথম যে বিষয়টায় চলে আসি। প্রত্যেকটা সারসংক্ষেপের তোমাকে একটা শিরোনাম বা টাইটেল অবশ্যই দিতে হবে। এবার একটা ধারণা অনেকের রয়েছে যে যদি আমাকে প্রশ্নপত্রে উল্লেখ করে দেয় শিরোনাম সহ সারসংক্ষেপ করুন, তাহলেই আমি একমাত্র শিরোনাম বা টাইটেল দেব, আদারওয়াইজ আমি কোনো টাইটেল বা শিরোনাম দেব না। কিন্তু এটা ঠিক নয়। তোমাকে প্রশ্নপত্রে বলুক বা না বলুক, তুমি ডেফিনেটলি একটা টাইটেল বা শিরোনাম অবশ্যই দেবে। তাহলে এই শিরোনামটা দেওয়ার ক্ষেত্রে তোমাকে কি নিয়ম ফলো করতে হবে? আচ্ছা, শিরোনাম একটু মাথায় রাখবে, খুব বেশি হলে তুমি চার, আমি বাংলাতে লিখে দিলাম চার, না হলে হয়তো ইংরেজিতে এটাকে আট বলেও ভাবতে পারো। মূলত চারটি শব্দ, চারটে শব্দের বেশি আমরা টাইটেল বা শিরোনামে ব্যবহার করব না। তাহলে কি এটা একটা নিয়ম যে সব সময় টাইটেল বা শিরোনাম চারটে শব্দে দিতে হয়? না, ব্যাপারটা কিন্তু নিয়ম নয়। এটা আমরা আমাদের উপর একটা নিয়মকে আরোপ করছি, নিজেদের উপর একটা নিয়ন্ত্রণ রাখছি। কেন? তার কারণ টাইটেলের উদ্দেশ্য কি, শিরোনামের উদ্দেশ্য কি? টাইটেল বা শিরোনামের উদ্দেশ্য হচ্ছে মূল যে বিষয় সেটার সম্পর্কে একটা ধারণা, তার সম্পর্কে একটা কৌতূহল পাঠকের মধ্যে তৈরি করা। তুমি যদি টাইটেলে বা শিরোনামে সব কথা বলে দাও, তাহলে আমি মূল লেখা পড়বো কেন? আমরা যখন খবরের কাগজের কোনো শিরোনাম দেখি, কোনো গল্পের শিরোনাম দেখি, সেখানে কি গল্পটা সম্পর্কে সবকিছু বলে দেওয়া থাকে? টাইটেলে কি নিউজটার সবকিছু বলা থাকে? না, মূল একটা কৌতূহলের জায়গা তৈরি করা হয়, এবং যে টাইটেলটা দেওয়া হচ্ছে সেটা মূল যে বিষয় রয়েছে, বিষয়ের সাথে তো সঙ্গতিপূর্ণ হতেই হবে। এবার তুমি যত বেশি শব্দ ব্যবহার করবে টাইটেলের জন্য, তত কিন্তু তোমার লেখার যে গভীরতা, টাইটেলের যে গভীরতা, সেটা কিন্তু ক্রমশ ধীরে ধীরে কমতে শুরু করবে। এই কারণে আমরা কি করব, ম্যাক্সিমাম চারটে শব্দ ব্যবহার করব। কিন্তু
তার মানে এটা নয় যে চারটেই ব্যবহার করতে হবে, তুমি তার চেয়ে কম শব্দেও লিখতে পারো। তিনটে শব্দ, দুটো শব্দ। সব থেকে ভালো টাইটেল হচ্ছে যদি তুমি একটা শব্দে লেখো, যেখানে ওই একটা শব্দের মধ্যেই পুরো বিষয়টার ব্যঞ্জনা, তার মূল ভাব, বক্তব্য খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। তাহলে সব থেকে বেশি আমরা চারটে শব্দ পর্যন্ত নিজেদেরকে নিয়ে যেতে পারি, তার বেশি আমরা নিয়ে যাব না। এটা আমাদের নিজেদের উপর আরোপিত একটা সীমাবদ্ধতা, আমরা মেনে চলবো ভালো টাইটেল লেখার জন্য। এবারে টাইটেল লিখতে গিয়ে একটা ভুল তোমাদের অনেকের হয়। দেখো, টাইটেল কখনো আমরা পূর্ণ বাক্য, কেমন, কমপ্লিট সেন্টেন্স, পূর্ণ বাক্য টাইটেলের ক্ষেত্রে ব্যবহার করব না। কিরকম? একটা লেখা পড়লে তুমি, লেখাটা পড়ে তোমার মনে হলো এটা টাইটেল হতে পারে, ধরো, অতিরিক্ত লোভ পতনের কারণ। তাহলে অতিরিক্ত লোভ পতনের কারণ, তুমি বিষয়টা ঠিকই বুঝেছো। মূল লেখাটা পড়ে তোমার মনে হয়েছে এটা একটা টাইটেল হতে পারে, এবং তুমি একদম ঠিক। কিন্তু এটা টাইটেল হলো না। কেন হলো না? তার কারণ এটা পূর্ণ বাক্য হয়ে গেছে, কমপ্লিট সেন্টেন্স। তার মানে এটা একটা মোরাল হতে পারে, এটা একটা নীতি কথা হতে পারে, কিন্তু এটা কোনোভাবেই টাইটেল বা শিরোনাম হতে পারে না। তাহলে এইটাকেই, অতিরিক্ত লোভ পতনের কারণ, এই বক্তব্যটাকেই যদি টাইটেলে কনভার্ট করি, আমরা লিখতে পারি, তো আমরা এরকম লিখতে পারি, লোভের পরিণতি। এইটা টাইটেল। তাহলে লোভের পরিণতি কি, এটা জানার জন্য কি করতে হবে? এটা জানার জন্য আমাকে লেখাটা পড়তে হবে। আর আমি যদি প্রথমেই বলে দিই অতিরিক্ত লোভ পতনের কারণ, তাহলে তো আমি আমার সিদ্ধান্ত, আমার ভার্ডিক্ট তো অলরেডি জানিয়ে দিয়েছি যে অতিরিক্ত লোভ পতনের কারণ, এটাই হচ্ছে আমার পরবর্তী লেখার বিষয়। আমি আর কেন পড়বো? আমার তো আর কোনো কিউরিওসিটি নেই। কিন্তু যে মুহূর্তে তুমি বলছো লোভের পরিণতি, এইবার তাহলে আমাকে দেখতে হবে, আচ্ছা লোভের পরিণতি বলতে কি বোঝাচ্ছে, কি পরিণতির কথা বলছে, দেখি তো একবার, বলে আমাকে লেখাটা পড়া শুরু করতে হবে। তাহলে এই দুটোর পার্থক্যটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যে কমপ্লিট সেন্টেন্সে কখনো টাইটেল লিখবে না, খণ্ড বাক্যে কিছু শব্দ, তার একটা সমন্বয়ে টাইটেল তৈরি হবে। আর একটা বিষয় একটু বলে রাখি এই প্রসঙ্গে, কোনো কোনো লেখা পড়ে তোমার মনে হতে পারে এক্ষেত্রে না একদম আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত একটি লেখা, কোনো তার কোনো একটা উক্তি খুব প্রযোজ্য, কোনো একটা হয়তো আহ লেখার অংশ এটার সাথে ভীষণভাবে ম্যাচ করছে। তাহলে কি আমরা সেটা টাইটেল হিসেবে, শিরোনাম হিসেবে ব্যবহার করতে পারবো না পারবো না? দেখো, যদি তোমার মনে হয় যে উম, বিখ্যাত কোনো সাহিত্যের অংশ টাইটেল হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট, এক্ষেত্রে তুমি ডেফিনেটলি সেটা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু একটা জিনিস মাথায় রাখবে। কি সেটা? যেহেতু সেই লেখাটি তোমার নিজের নয়, অতএব সেখানে একটা কোটেশন বা সিঙ্গল কোট ব্যবহার করবে। ধরো আমি যদি বলি, কোনো একটি লেখার শিরোনাম দিলাম, রূপসী বাংলা। রূপসী বাংলা কি তোমার কথা বা আমার কথা? না, এটা তো সাহিত্যের অংশ। বা যদি আমি, ছেড়ে দাও, রূপসী বাংলা বাদ দাও, আমি যদি বলি আহ বাংলার মুখ, তাহলে এইটা তো জীবনানন্দ দাশের একটা অংশ লেখার। তাহলে এই যে জীবনানন্দ দাশের একটা অংশ আমরা লেখায় নিচ্ছি, আমরা এটা সিঙ্গল কোটেশনের মধ্যে রাখলাম। কেন?
যেহেতু এটা আমার নিজের কথা নয়, এটা অন্যের কথা, অতএব সেটাকে সিঙ্গল কোটেশনের মধ্যে রাখছি। সুতরাং সাহিত্যের কোনো বিখ্যাত অংশ বা কোনো বিখ্যাত মানুষের বক্তব্যের যদি খণ্ডাংশ আমরা টাইটেল হিসেবে ব্যবহার করতে চাই, আমরা ডেফিনেটলি ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা নেই। শুধু এই একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যে সেটিকে যেন আমরা অলওয়েজ সিঙ্গল কোটেশনের মধ্যে রাখি। তাহলে এই গেল টাইটেল বা শিরোনাম সংক্রান্ত যে বিষয়, সেই বিষয়টি। এবার চলে আসি নেক্সট নিয়মে। শব্দ সংখ্যা নিয়ে একটা কনফিউশন তোমাদের মধ্যে থাকে। সাধারণভাবে একটা সারসংক্ষেপ যখন আমরা লিখব, আমরা বলছি তার শব্দ সংখ্যা হবে 1/3। তার মানে যদি ধরে নিই আমার মূল প্যাসেজে 90টা শব্দ আছে, আমার সারাংশ হবে লেস দেন 30টা শব্দে। এবার প্রশ্ন হচ্ছে যে এই 30টা শব্দের বেশি যদি আমি করে ফেলি, তাহলে কি হবে? দেখো, আমরা চেষ্টা করব 1/3 অর্থাৎ 1/3 এর মধ্যেই রাখতে। একটা দুটো শব্দ বেশি হলে ঠিক আছে, ইটস ওকে, কিন্তু চেষ্টা করবো সেটা যাতে না হয়। কিন্তু তার চেয়ে যদি বেশি হয়, তাহলে তো সেটা গ্রহণযোগ্য হবে না। কারণ তুমি বেসিক নিয়ম যেটা রয়েছে সেই নিয়মকে তুমি ভঙ্গ করছো। তাহলে আমরা 1/3 বলতে 1/3 ধরেই চলবো। এবার আরেকটা প্রশ্ন হতে পারে যে তাহলে 90টা যদি মূল প্যাসেজের শব্দ থাকে, আমি 30টা শব্দের মধ্যে রাখবো, কিন্তু 30টা শব্দের মধ্যে মানে কতগুলো শব্দ? অর্থাৎ দেখা গেল যে আমি পুরো সারাংশটা 12টা শব্দে লিখলাম, এটাও তো 30টার মধ্যেই হলো। আরেকজন 26টা শব্দে লিখলো, সেটাও 30টার মধ্যেই হলো। তাহলে কে নম্বর পাবে, কে নম্বর পাবে না? তুমি যদি মূল বক্তব্যকে সংক্ষেপে লিখতে পারো, যতটা সম্ভব সংক্ষেপে লিখতে পারো, তাহলে সেটা কিন্তু তোমার ক্রেডিট। যদি তুমি তার মধ্যে মূল প্যাসেজের যে বক্তব্য, সেই বক্তব্যের আসল কথাগুলোকে প্রেজেন্ট করতে পারো। অর্থাৎ একজন রবীন্দ্রনাথ সম্পর্কে 1 ঘন্টা লেকচার দেবেন, আর একজন রবীন্দ্রনাথ সম্পর্কে 5 মিনিট লেকচার দেবেন, কার কাজটা বেশি কঠিন? অবশ্যই যিনি 5 মিনিট বলবেন তার কাজটা কঠিন। কারণ তাকে তো এবার ভাবতে হচ্ছে যে আমি কোন কথাটা বলবো, কোনটা বলবো না। কি বললে রবীন্দ্রনাথের মতো এত বড় মাপের একজন মানুষের সর্বাঙ্গীন একটা পরিচয় শ্রোতাদের সামনে তুলে ধরা যাবে মাত্র 5 মিনিটে? যিনি এই কাজটা সাকসেসফুলি করতে পারবেন, সফলভাবে যিনি করতে পারবেন, তার জন্য তার একটা ক্রেডিট বা কৃতিত্ব অবশ্যই প্রাপ্য, এবং সেটা তিনি পাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখা গেল যে তুমি সারাংশ করলে অত্যন্ত কম শব্দে লিখেছো, আর মূল প্যাসেজের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, মূল প্যাসেজের গুরুত্বপূর্ণ কোনো একটি বিষয় তুমি সেখান থেকে বাদ দিয়েছো। তাহলে কিন্তু তুমি তার জন্য নম্বর তো পাবেই না, উল্টে তার জন্য তোমাকে পেনাল্টি দিতে হবে, নম্বর কিন্তু কাটা যাবে। সুতরাং এক্ষেত্রে পুরোটাই নির্ভর করছে তুমি কি লিখছো তার উপরে। তবে আমার তোমাদের কাছে সাজেশন হচ্ছে, উম, মূল প্যাসেজ থেকে 1/3 যে শব্দ সংখ্যা, মোটামুটি তার কাছাকাছি আসার চেষ্টা করো। অর্থাৎ 30টা শব্দের মধ্যে লিখতে হবে মানে 20+, এইরকম একটা ধরে চললে বোধহয় সব দিক থেকে ভালো হবে। কেমন 20-র ওপরে যাক বিষয়টা। আহ এবার কোনো কোনো ক্ষেত্রে প্যাসেজের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট অনুযায়ী এদিক ওদিক হতেই পারে, সেটা তো আলাদা বিষয়। কিন্তু এটা একটা মোটামুটি টার্গেট নিয়ে আমরা চলি। আচ্ছা, আরেকটা বিষয় এখানে বলার আছে, সেটা হলো যে পাবলিক সার্ভিস কমিশন যখন পরীক্ষা নেয়, তারা একটা এক্সট্রা তোমাদেরকে দেখবে ইংরেজি এবং বাংলা দুটোতেই প্রেসিস শিট দেয় একটা, বা দেয় না বলে বলা ভালো, দিত। কিন্তু এই যে কিছুদিন আগে ডব্লিউবিসিএস পরীক্ষাটা হয়ে গেল, সেখানে কিন্তু এই ধরনের অতিরিক্ত কোনো প্রেসি শিট দেওয়া হয়নি, সাদা কাগজেই উত্তর লিখতে হয়েছে। এবার এটা আমার জানা নেই যে আগামী দিনে তাহলে কি এটাই নীতি পাবলিক সার্ভিস কমিশনের, যে আর কোনো এক্সট্রা প্রেসি শিট বাংলাতে সারাংশ বা ইংরেজি প্রেসি করার জন্য দেওয়া হবে না, জানি না।
যদি সেটা হয়, অর্থাৎ তোমাকে এক্সট্রা একটা শিট দেওয়া হয়, সেখানে শব্দ সংখ্যার বিষয়টাকে তোমাকে আরেকটুখানি খুব সচেতন ভাবে নিয়ে এগোতে হবে। কেন? তার কারণ হচ্ছে, যারা এই প্রেসি শিটটা দেখেছো, তোমরা নেটে সার্চ করলে পেয়ে যাবে, দেখবে প্রত্যেকটা লাইনে এরকম ভাবে বক্স করা আছে, 5টা করে বক্স করা আছে, এবং এই ডান দিকে সংখ্যা লেখা আছে, 5, তারপরে 10, এইভাবে। তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা বক্সে একটা করে শব্দ বসানো। ধরো এই বক্সে আমার শেষ হয়ে গেল বাক্যটা, তাহলে এই বক্সেই দাঁড়িয়ে বসবে, বা যদি কমা দিতে হয় কমা বসবে, পাংচুয়েশন মার্ক সেখানেই বসবে। এবার বিষয়টা হচ্ছে, আমি যদি কাটাকুটি করি, লেখার মধ্যে কিছু ভুল হয়, কাটলাম, কেটে লিখবো, আবার লিখবো, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেটা করতেই পারি, কিন্তু একটু সচেতন থাকবো, এমন ভাবে কাটাকুটি যেন না করতে হয় আমার বক্স কম পড়ে যাচ্ছে। কম পড়ার কথা না, যথেষ্ট পরিমাণ দেওয়া থাকে। আবার সাদা কাগজে লিখলে এমনটা আমরা করতে পারি যে, আমরা হয়তো দেখবে অনেক সময় হয় লেখাটা অর্ধেকটা হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে না ঠিক হলো না। আমি এক কাজ করি, পুরো লেখাটাকেই পেন থ্রু করে কেটে দিই, নতুন করে আরেকটু সুন্দর করে লিখি। সেই সুযোগটা কিন্তু সাদা কাগজে করলে আমাদের থাকে। ইন কেস যদি তোমাদের এই বক্স পেপার দেয়, সেখানে এই সুযোগটাই থাকবে না, কারণ প্রত্যেকের জন্য একটি করেই ওই পেজ কিন্তু বরাদ্দ। তাহলে যদি বক্স পেপারে করতে হয়, কি করতে পারি? মূল যে সাদা কাগজটা আমাদের দেওয়া হয়েছে, খাতাটা দেওয়া হয়েছে অ্যান্সার লেখার জন্য, সেখানে একটা রাফ অনেকে করে নাও, যে রাফ করে সেখানে কাটাকুটি যা হলো হলো, তারপর সেই বক্স পেপারে সেটাকে কপি পেস্ট করলে করতে পারো। তবে একটু ভেবে দেখে নিও, এখানে টাইম পারমিটের একটা ব্যাপার আছে। বিশেষ করে মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে আমরা যেটা জানি যে 150 নাম্বার অ্যান্সার করতে হয় 1.5 ঘন্টায়। সেখানে এই একটার জন্য দুবার করে সময় দেওয়া কতটা তোমার পক্ষে সুবিধা হবে, এটা একটু ভাববার বিষয় আছে। কারণ মিসলেনিয়াসে যেমন একদিকে রাইটিং স্কিল রয়েছে, তার সাথে সাথে রাইটিং পোর্শনের সাথে ব্যাকরণ অংশও আছে। ফলে আহ, আমার মতে চর্চাটা এমন ভাবে করো যে, তুমি যখন লিখছো, লেখার মধ্যে 2-4টে শব্দ এদিক ওদিক কাটাকুটি হলেও কিছু যায় আসে না, কিন্তু মেজর পরিমাণে কাটাকুটি যাতে না হয়, এই ব্যাপারটাকে ভেবেই তুমি চর্চাটা করো। সেটা বোধহয় সব দিক থেকে ভালো হবে। আমি অপশনটা বলে রাখলাম। আর যদি সাদা কাগজে দেওয়া হয়, তাহলে যেমন লিখি সেরকম লিখবো। তবে হ্যাঁ, তার মানে এটা নয় যে সাদা কাগজে লিখছি মানে আমি এন্তার্সে মনের আনন্দে কাটাকুটি করে লিখছি, তা নয়। লেখাটার মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা ডিসেন্সি ডেফিনেটলি সেখানে মেনটেন করতে হবে তোমাকে। তো এই হচ্ছে শব্দ সংখ্যার বিষয়টা। আচ্ছা, শব্দ সংখ্যা কাউন্টিং এর একটা ব্যাপার আছে, অর্থাৎ মূল প্যাসেজে কটা শব্দ আছে। আমার এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি, এক্ষেত্রে অনেকে একটুখানি ফাঁকিবাজির আশ্রয় নাও, কিন্তু আমার তোমাদের কাছে অনুরোধ, এটা করবে না। কি করো? ওই একটা লাইনে কটা শব্দ আছে গুনলে, আর প্যাসেজে কটা লাইন আছে গুনলে, ব্যাস। অঙ্কে শেখা আছে ঐকিক নিয়ম, গুণ করে দিলাম, অ্যাভারেজে কত শব্দ আছে পেয়ে গেলাম। না, এটা করব না। আমরা 1, 2, 3, 4 করে প্রত্যেকটা শব্দকে আলাদা করে কাউন্ট করব, আলাদা করে গুনবো। এখানে কাউন্ট করার ক্ষেত্রে ধরো ও, এবং, আচ্ছা, সে, এই যে ছোট ছোট এক একটা পদ, এগুলোকে অনেকে ভাবো যে আলাদা করে কাউন্ট করার কিছু নেই। না, ডেফিনেটলি আছে। প্রত্যেকটা পদ আলাদা করে কাউন্ট হবে। অ্যাকচুয়ালি বাক্যে তো শব্দ বসে না, বাক্যে পদ বসে, সেটা ব্যাকরণের আলোচ্য বিষয়। তাহলে প্রত্যেকটা পদকে তুমি আলাদা করে কাউন্ট করো, ওই জাস্ট গুণ করে দিয়ে একটা লাইনে কটা শব্দ আর কটা লাইন আছে, এইভাবে অ্যাভারেজ শব্দ সংখ্যা কিন্তু বের করবে না। এমন কিছু সময় এর জন্য বেশি লাগবে না। একটু টাইম ম্যানেজমেন্ট করে আর যদি চর্চার মধ্যে থাকো, প্র্যাকটিসের মধ্যে থাকো, খুব সহজেই কিন্তু এই বিষয়টাকে তোমরা ট্যাকেল করতে পারবে। তাহলে আমরা টাইটেলের বিষয়টা দেখলাম, তারপর দেখলাম শব্দ সংখ্যা। আচ্ছা, টাইটেল যেটা লিখছো সেটা কিন্তু শব্দ সংখ্যার মধ্যে কাউন্ট হবে না। শব্দ সংখ্যাটা কাউন্ট হবে তুমি যেখান থেকে মূল লেখা শুরু করছো, সেই জায়গা থেকে। চলো নেক্সট আমরা নিয়মে চলে যাই। ভাষা।
সাধু অথবা চলিত কি বলা হচ্ছে? যে ভাষাতেই থাকুক না কেন, সারসংক্ষেপ সবসময় চলিত ভাষাতেই হবে। এটা আলাদা করে এখানে মেনশন করছি, তার কারণ আমাদের পরীক্ষাতে যে মূল প্যাসেজগুলো দেওয়া হয় সারাংশ বা সারসংক্ষেপের জন্য, সেখানে কিন্তু পুরোনো দিনের কোনো লেখা থেকে অংশ দেওয়া হয়। কেমন? তাহলে পুরোনো দিনের কোনো লেখার অংশ যদি আমাকে অ্যান্সার করতে হয়, আমি দেখছি হয়তো সেটা বঙ্কিমচন্দ্রের লেখা, সাধু ভাষায় লেখা, তাহলে এইবার আমি সেটা সারসংক্ষেপ করব। আমি কি তাহলে সাধু ভাষায় করব? একদম না। আমরা যা কিছু লিখব সব সময় সেটা চলিত ভাষাতেই লিখব, অন্য কোনো ভাষা এক্ষেত্রে আমরা ব্যবহার করব না। মূল প্যাসেজ সাধু চলিত যাই থাক না কেন। এবং এই কথাটা, এই যে চলিত ভাষাতে লিখতে হবে, এটা শুধু সারসংক্ষেপ বলে নয়, তুমি যেখানে যেখানে বাংলা লিখবে, সেটা বাংলার অন্যান্য টপিক, হয়তো অন্যান্য পরীক্ষা বা মিসলেনিয়াস পরীক্ষাতে তোমাদের অন্য পেপার যেগুলো রয়েছে মেইন এক্সামের, সেখানে যে তুমি ডেসক্রিপটিভ উত্তর লিখছো বাংলাতে, সেখানে সর্বত্র চলিত ভাষা ছাড়া অন্য কোনো ভাষা গ্রহণযোগ্য হবে না। একটা সময় দেখবে প্রশ্নপত্রের ওপরে লেখা থাকতো সাধু অথবা চলিত যে কোনো একটি ভাষা ব্যবহার করতে হবে। এখন সেটা লেখা থাকে না। কেন থাকে না? তার কারণ হচ্ছে আমাকে বাই ডিফল্ট চলিত ভাষাতেই লিখতে হবে, এবং সেই চলিত ভাষাটা যতটা সম্ভব জনতার সাধারণের বোধগম্য ভাষা হলে বেটার হয়, সবাই বুঝবেন। আসলে চলিত ভাষার সাথে আমরা যদি একটা শব্দ ব্যবহার করি, মান্য চলিত বাংলা, স্ট্যান্ডার্ড কলোকিয়াল বেঙ্গলি, তাহলে বোধহয় বিষয়টা বুঝতে আর একটু সুবিধা হয়। মানে মান্য চলিত বাংলা হলো প্রত্যেক দিনের জীবনে এই যে স্ট্যান্ডার্ড বাংলা ভাষা যেটা আমরা ব্যবহার করছি, সেই বাংলা ভাষা তুমি উত্তরের ক্ষেত্রে ব্যবহার করো। সেটা শুধু সারাংশ বলে না, তুমি যা লিখবে সব ক্ষেত্রেই এই মান্য চলিত বাংলাকেই ব্যবহার করবে। তাহলে ভাষার দিক থেকে কোনো কনফিউশন রাখবে না, যাই দিক না কেন চলিত ভাষাতেই তুমি লিখবে। আচ্ছা, আমরা বিগত বছরের পরীক্ষাগুলোয় দেখেছি কখনো কখনো মূল প্যাসেজে একাধিক প্যারাগ্রাফ আছে, একাধিক অনুচ্ছেদ আছে, কিন্তু সেই একাধিক অনুচ্ছেদের সারসংক্ষেপ যখন আমরা করব, আমরা কিন্তু একটা প্যারাগ্রাফেই লিখব। তার মানে সারাংশে কোনোদিন প্যারাগ্রাফ চেঞ্জ হয় না। একটা প্যারাগ্রাফে শুরু হবে, একটা প্যারাগ্রাফেই শেষ হবে। দুটো প্যারাগ্রাফের যে কন্টেন্ট বা বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তুকে তুমি বুঝে নিয়ে মার্জ করে দাও, দুটো প্যারাগ্রাফের বিষয়কে একটা প্যারাগ্রাফে নিয়ে আসো। দুটো প্যারাগ্রাফ নিশ্চয়ই ভিন্নমুখী কোনো বিষয় থাকবে না। মানে একটা প্যারাগ্রাফে আলোচনা করা হচ্ছে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে, আর আরেকটা প্যারাগ্রাফে বলা হচ্ছে জলবায়ু পরিবর্তন নিয়ে, নিশ্চয়ই হবে না। দুটোর মধ্যে কোনো না কোনো একটা কন্টিনিউইটি আছে, ধারাবাহিকতা আছে। এই ধারাবাহিকতাটাকে ভেবে নাও, ধারাবাহিকতাটা কি সেটা বুঝে নাও। বুঝে নিয়ে তুমি দুটো প্যারাগ্রাফের কন্টেন্টকে একটা প্যারাগ্রাফে নিয়ে এসো। তার মানে সারাংশে কোনোদিন প্যারাগ্রাফ চেঞ্জ কিন্তু হবে না। আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। নেক্সট হচ্ছে, কোনো বক্তব্য বা ভাবনার পুনরাবৃত্তি হবে না, রিপিটেশন হবে না। স্বাভাবিক তো, আমরা তো সারাংশ করছি, আমরা মূল বক্তব্যকে বের করে আনছি। সেখানে একটা কথাই দুরকম ল্যাঙ্গুয়েজে বলবো না। যেমন আমি যদি বলি ভারতবর্ষ এক মহান দেশ, এই দেশে যুগে যুগে বহু মহামানবের আবির্ভাব ঘটেছে, এই মহাপুরুষেরা তাদের কর্মের স্বাক্ষর রেখেছেন ভারতের মাটিতে, আর তাদের কাজের ফলেই ভারত হয়ে উঠেছে মহান দেশ। ওই একই কথা দেখো ঘুরিয়ে ফিরিয়ে বলছি, চারটে বাক্য চার রকম ভাবে বললাম, কিন্তু কন্টেন্ট কিচ্ছু এগোয়নি, বিষয় এক জায়গাতেই আছে। তাহলে আমরা কোনোদিন আমাদের বক্তব্যের রিপিটেশন আমাদের লেখার মধ্যে আনবো না। একটা কথা একবার বললে ডান, আর ওই বিষয়টাকে নিয়ে দ্বিতীয়বার বলবে না। হতে পারে মূল প্যাসেজে হয়তো ওই বিষয়টাকে নিয়ে তিনবার বলা আছে, একবার প্রথমে, একবার মধ্যে, একবার শেষে। হোক না, তুমি তো পড়ে বুঝতে পারছো এই তিনটে বক্তব্য আসলে এক। তুমি যখন লিখবে তখন তুমি একবারই ব্যবহার করবে, তার বেশি কিন্তু তার বেশি কিন্তু এই একটা কথাকে রিপিট করবে না। ঠিক আছে?
নেক্সট হচ্ছে মূল রচনা বহির্ভূত কোনো তথ্য বা ভাবনার প্রকাশ ঘটবে না। দেখো, মূল রচনা বহির্ভূত বলতে আমরা বোঝাচ্ছি, অর্থাৎ পরিবেশ দূষণ নিয়ে কোনো একটা প্যাসেজ রয়েছে, সেখানে তুমি দেখলে যে লেখক সব রকম দূষণের কথাই বলেছেন, কিন্তু কোথাও তো মৃত্তিকা দূষণের কথা বলেননি। তাহলে মৃত্তিকা দূষণ ছাড়া কি পরিবেশ দূষণের আলোচনা সম্পূর্ণ হয়? একদম হয় না। আমি যখন সারাংশ করব, আমি কি করব? মৃত্তিকা দূষণটা ওখানে অ্যাড করে দেব? না, করতে পারবো না। মূল প্যাসেজে যদি কোনো প্রসঙ্গ না থাকে, কিন্তু সেই বিষয়ে যদি আমার ব্যক্তিগতভাবে নলেজ থাকে, ব্যক্তিগতভাবে যদি জ্ঞান থাকে, তথাপি আমি সেটা এখানে অ্যাড করতে পারবো না। তাহলে তোমার নিজস্ব কোনো চিন্তা, নিজস্ব ভাবনা হতে পারে, মূল প্যাসেজে ভারতীয় গণতন্ত্র রক্ষার জন্য যে ভাবনা বা উপায়ের কথা বলা হয়েছে, তুমি তার সাথে একমত নও, সহমত নও, হতেই পারে। কিন্তু তা বলে তুমি সেটা কিন্তু লিখতে পারবে না। তোমাকে ওই মুহূর্তে তার সাথে সহমত হতেই হবে। তাহলে তথ্য বাইরে থেকে আনবে না, মূল প্যাসেজে যা বলা হয়েছে সেই তথ্যটাকেই তোমাকে এখানে লিখতে হবে, বা সেই ভাবনারই একটা প্রকাশ তোমাকে এখানে ঘটাতে হবে। পরের নেক্সট পয়েন্ট। আচ্ছা, কোনো উদাহরণ বা উদ্ধৃতি থাকলে সারসংক্ষেপে তা বাদ দিতে হবে, কিন্তু উদাহরণ বা উদ্ধৃতির মূল বক্তব্যকে গ্রহণ করতে হবে। আচ্ছা, একটা প্রসঙ্গ আমি একটু মিস করে গেছি, একটু বলে দিই সেটা। এই যে তুমি বাইরে থেকে কোনো তথ্য আনবে না, ঠিক, কিন্তু ভাষা, সেটা কিন্তু মূল প্যাসেজের হবে না। তার মানে তুমি যখন লিখছো, তখন কিন্তু নিজস্ব ভাষা ব্যবহার করতে হবে। ওই মূল প্যাসেজের কয়েকটা লাইনকে, গুরুত্বপূর্ণ লাইনকে কপি পেস্ট করে নিয়ে চলে এলাম, সেটা কিন্তু চলবে না। হতে পারে তুমি যে লাইনগুলো কপি পেস্ট করেছো ওগুলোই আসল কথা, তুমি ভুল কিছু করনি, কিন্তু তথাপি যেহেতু ওটা মূল প্যাসেজের একেবারে ডিরেক্ট কপি পেস্ট হয়ে যাচ্ছে, এটাকে আমাদের কিন্তু সচেতনভাবে অ্যাভয়েড করতে হবে। তাহলে আমাদের নিজস্ব ভাষায় লিখব, কিন্তু বক্তব্য নিজের নয়, বক্তব্য যিনি লিখেছেন তার, ভাবনা তার, কিন্তু প্রেজেন্টেশন, যে স্টাইলে আমি প্রেজেন্ট করছি যে ভাষাতে, সেটা হচ্ছে সম্পূর্ণ নিজের। যেমন আমি তোমাদেরকে এই যে সারাংশের নিয়মগুলো বলছি, এটা তো আমার বক্তব্য নয়, বিভিন্ন বইয়ে যারা আলোচনা করেছেন পণ্ডিত মানুষ, তাদের কথাই বলছি। তাহলে আমি তাদের কথাকে যখন তোমাদের সামনে নিয়ে আসছি, আমি আমার নিজের ভাষায় নিয়ে আসছি, কিন্তু তার মানে বক্তব্য আমার নিজের নয়। তোমরাও যখন লিখবে তখন এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখবে, কেমন? চলে আসি পরেরটাতে, যেটা বলছিলাম। উদাহরণ বা উদ্ধৃতি থাকতেই পারে, কিন্তু তোমরা সেটা বাদ দেবে। কারণ একটা উদাহরণের উদ্দেশ্য কি? উদাহরণের উদ্দেশ্য হচ্ছে মূল বিষয়টাকে আমার কাছে সহজ করে বুঝিয়ে দেওয়া। আমরা ফিজিক্যাল সায়েন্সে বা বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রে উদাহরণ দেখি না? আমরা মাধ্যমিকে পড়েছি তো, যে আমার যতদূর মনে পড়ছে, বলছে যে একটা লোহার টুকরো জলে ফেলে দিলে ডুবে যায়, কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভাসে। হ্যাঁ, ঠিক তাই তো। তাহলে এটা কেন বলা হলো? আমাকে আমাকে কি লোহার গুণাগুণ বোঝানোর জন্য বলা হয়েছে? তা না, আসলে আমাকে বলা হচ্ছে প্লবতার সূত্র। তাহলে আসল এই যে উদাহরণটা, উদাহরণের পিছনে আসল উদ্দেশ্য হচ্ছে একটা ফর্মুলা, একটা সূত্র আছে। ওটাই আসল উদ্দেশ্য বক্তার বা লেখক যিনি থাকুন না কেন। সেটা বোঝানোর জন্য তিনি একটা এক্সাম্পলকে ব্যবহার করছেন মাত্র। তাহলে আমরাও তাই করব। আমরা কি করব? উদাহরণটাকে বাদ দেব, উদাহরণের পিছনে যে বক্তব্যটা আছে সেটা নেব। যেমন আমি যদি তোমাদেরকে এটাই একটা উদাহরণ দিয়ে বোঝাই, দেখবে প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় এসছে, লাইনটা অনেকটা এরকম, প্যাসেজটা শুরু হচ্ছে যে সেনাবাহিনী যখন যুদ্ধক্ষেত্রের দিকে যাত্রা করে, তখন যদি পাশের গলি থেকে কেউ তাদেরকে গালিগালাজ করে বা ঢিল ছুঁড়ে মারে, তারা কিন্তু কে এটা করেছে সেটা দেখার জন্য গলিতে ঢুকে পড়ে না। তারা যেমন যাচ্ছিল সেরকমই যেতে থাকে। কেন? কারণ তাদের সামনে একটা বৃহত্তর যুদ্ধক্ষেত্র আছে, সেই কারণে তারা থামে না। এই যে কথাটা বলা হলো, এটাকে যদি সারাংশ করি আমরা, তখন কি আমরা সেনাবাহিনী যুদ্ধ করতে যাচ্ছে, গালিগালাজ করেছে ইত্যাদি বলবো? না, একদমই না। আসলে এখানে কি বলা হচ্ছে, এটার সারাংশ করলে এই অংশটুকু যদি পার্টিকুলারলি আমরা করি, আমরা বলবো যে মানুষের জীবনে যদি বড় কোনো লক্ষ্য থাকে, তাহলে ছোটখাটো বাধা বিপত্তি আসতেই পারে, কিন্তু সেই বাধা বিপত্তিগুলো তাকে কোনোভাবে বিচলিত করবে না। ওই যে বলছে, সেনাবাহিনী সামনে একটা বড় যুদ্ধ করতে যাচ্ছে, সুতরাং কে দুটো গালিগালাজ করলো, দুটো ঢিল ছুঁড়ে মারলো, এতে খুব একটা কিছু যায় আসে না। বড় লক্ষ্যের দিকে তাদের এগিয়ে যেতে হবে। মানুষের জীবনেও তাই।
তাহলে আমরা কি করলাম, সেনাবাহিনী এই কথাগুলোই উল্লেখ করলাম না। কেন উল্লেখ করলাম না? এগুলো উদাহরণ। কিন্তু উদাহরণটা যে কারণে দেওয়া হয়েছে সেই কারণটা আমরা মেনশন করলাম। তাহলে তোমরা কিন্তু সবসময় এটা মাথায় রাখবে, কারণটা মেনশন করবে কিন্তু উদাহরণটা নেবে না। উদ্ধৃতিও তাই। কোটেশন আমরা কেন দিই? আমার বক্তব্যের সমর্থনে। তাহলে রবীন্দ্রনাথ বলেছেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। আমরা রবীন্দ্রনাথ নামটাও আনবো না, এই কোটেশনটাও আনবো না, কিন্তু মূল প্যাসেজের সাথে সামঞ্জস্য রেখে এই বক্তব্যটাকে অন্যভাবে প্রেজেন্ট করব। সেটা মূল প্যাসেজটা কি আছে তার উপর নির্ভর করবে। কিন্তু তার মানে এটা নয় যে ব্যক্তি নাম কখনোই সারাংশে ব্যবহার হবে না। ব্যক্তি নাম সারাংশে ব্যবহার হতে পারে যদি সেই ব্যক্তি সেই লেখার কন্টেন্ট হন, তিনি যদি সেই ব্যক্তি সেই লেখার মূল বিষয় হয়ে ওঠেন, তাহলে ডেফিনেটলি সেখানে আমরা ব্যবহার করব। কেমন? সুতরাং সবসময় মাথায় রাখবে যে সারাংশের ক্ষেত্রে উদাহরণ উদ্ধৃতি বাদ দাও, কিন্তু সেই উদাহরণ উদ্ধৃতিটা যে কারণে ব্যবহার করা হচ্ছে সেটা অবশ্যই ডেফিনেটলি তোমরা কিন্তু ব্যবহার করবে। তাহলে চলো নেক্সট, পরের পয়েন্টে চলে যাই। আমি আমরা আমাদের, তুমি তোমরা তোমাদের, লেখক বলেছেন, লেখকের মতে, এই কথাগুলো একটাও ব্যবহার করবে না। অর্থাৎ কোথাও বলবে না যে আহ ধরো এরকম, আমরা প্রত্যেকে এগিয়ে এলে পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব। একদম না, কখনোই বলবে না। তাহলে কি বলতে পারি? প্রত্যেকটি মানুষের সক্রিয় অংশগ্রহণে পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব। হ্যাঁ, এটা বলতে পারি। কিন্তু আমরা এগিয়ে আসবো, আসুন সকলে গাছ লাগাই, বৃক্ষরোপণ করি, না, বলার দরকার নেই। আমরা বলতে পারি আহ বৃক্ষরোপণ এই মুহূর্তে প্রত্যেকটি মানুষের আবশ্যিক কর্তব্য হওয়া উচিত, এইটুকু আমরা বলতে পারি। কিন্তু এটা বলবো না যে আসুন গাছ লাগাই, বৃক্ষরোপণ করি। তাহলে লেখকের মতে, লেখক বলেছেন, এই ধরনের কথাও কিন্তু আমরা কখনোই ব্যবহার করব না। আর এটার সাথেই আমরা থাকবে যেটা, এই যে আদেশ দেওয়া যাবে না, আহ্বান জানানো যাবে না, যেটা এক্ষুনি বললাম। কোনো কাজের জন্য আহ্বান জানাচ্ছি, কাউকে কোনো আদেশ দিচ্ছি, এই ধরনের কোনো ভাষা ব্যবহার করব না। আর একটা বিষয় মাথায় রাখবে, সারাংশের মধ্যে কখনো প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য এইটা ব্যবহার করবে না। কেমন? তো এই হলো আমাদের সারাংশের মূল নিয়ম। এবার এই নিয়মগুলোকে ভিত্তি করে একটা উদাহরণ আমরা একটু দেখে নিই। আমরা বাঁ দিকে মূল প্যাসেজটা রেখেছি, এই দিকে এটা, আর ডান দিকে হচ্ছে তার একটা সারাংশ করেছি। আগে মূল প্যাসেজে আসি। যিনি ক্ষমতা সম্পন্ন লোক তিনি নিজের কীর্তির মধ্যেই বাঁচিয়া থাকেন। তিনি যদি নিজেকে বাঁচাইতে না পারেন, তবে তাহাকে বাঁচাইবার চেষ্টা আমরা করিলে তাহা হাস্যকর হয়। দেখো, এই পর্যন্ত যেটুকু বলা হলো এইটা হচ্ছে আসল কন্টেন্ট। এবার শুরু হলো এক্সাম্পল। আমাকে পড়ে কিন্তু বুঝতে হবে কোনটা উদাহরণ কোনটা বিষয়, এটার জন্যই চর্চা দরকার। তাহলে তো জিনিসটা নিয়ম জানলে হয়ে গেল তা নয়, চর্চাটা এই কারণেই করতে হয়, বিভিন্ন ধরনের লেখা প্র্যাকটিস করতে হবে। বঙ্কিমকে কি আমরা স্বহস্ত রচিত পাথরের মূর্তি দ্বারা অমরত্ব লাভে সহায়তা করিব? আমাদের চেয়ে তাহার ক্ষমতা কি অধিক ছিল না? তিনি কি নিজের কীর্তিকে স্থায়ী করিয়া যান নাই? হিমালয়কে স্মরণ রাখিবার জন্য কি চাঁদা করিয়া তাহার একটা কীর্তিস্তম্ভ স্থাপন করার প্রয়োজন আছে? হিমালয়কে দর্শন করিতে গেলেই তাহার দেখা পাইব, এখানে স্পেস হবে, এটা আমার টাইপিং এ ভুল হয়েছে। অন্যত্র তাহাকে স্মরণ করিবার উপায় করিতে যাওয়া মূঢ়তা। কৃত্তিবাসের জন্মস্থানে বাঙালি একটা কোনো প্রকারের ধুমধাম করে নাই বলিয়া বাঙালি কৃত্তিবাসকে অবজ্ঞা করিয়াছে, এ কথা কেমন করিয়া বলিব? যেমন গঙ্গা পুজি গঙ্গা জলে, তেমনি বাংলাদেশের মুদির দোকান হইতে রাজার প্রাসাদ পর্যন্ত কীর্তি দ্বারাই কৃত্তিবাস কত শতাব্দী ধরিয়া প্রত্যহ পূজিত হইয়া আসিতেছেন। এমন প্রত্যক্ষ পূজা আর কিসে হইতে পারে? তাহলে এই পুরো প্যাসেজে তিনটে এক্সাম্পল পাচ্ছি, আমরা তিনটে উদাহরণ পাচ্ছি। এক হচ্ছে বঙ্কিম, আচ্ছা, দুই হচ্ছে হিমালয়, আর তিন হচ্ছে এই যে কৃত্তিবাস।
তিনটে উদাহরণই আমরা বাদ দিচ্ছি, কিন্তু বক্তব্যটা নিচ্ছি। তাহলে নিজের ভাষায় বক্তব্যটা যখন আমরা লিখছি, আমরা টাইটেল দিলাম কীর্তির অমরত্ব। এবার কি লিখছি আমরা? সৃষ্টির মাধ্যমেই সৃষ্টিশীল ব্যক্তি তার নিজ প্রতিভার পরিচয় রাখেন। সৃজনকে বাদ দিয়ে বাহ্য আড়ম্বরের সাহায্যে সৃজনশীল মানুষকে চিরস্থায়িত্ব প্রদানের চেষ্টা অর্থহীন। কীর্তিমান ব্যক্তিকে স্মরণ করার জন্য তার কর্মের চর্চা ও প্রসার প্রয়োজন। লোক দেখানো আয়োজনের দ্বারা তাকে অমরত্ব প্রদানের চেষ্টা মূর্খতার নামান্তর। দেখো, আমরা কিন্তু এইখানে এই যে প্যাসেজটা আছে, যা বলা হয়েছে সেই বক্তব্যকেই এখানে নিয়ে এসেছি। একটাও আমাদের নিজস্ব কথা নয়, কিন্তু ভাষা, প্রেজেন্টেশন, সেটা মূল প্যাসেজ থেকে কপি করিনি আমরা। আমরা মূল প্যাসেজের বক্তব্যকে নিজের মতো করে লিখছি। তোমরাও যখন পরীক্ষাতে লিখবে, এই বিষয়টার দিকেই গুরুত্ব দাও। যেটা লিখছো সেই বক্তব্যটাকে নিজের মতো করে লেখো। তার মানে এটা নয় যে নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব তথ্য ইনফরমেশন দিয়ে লিখবে, তা নয়। তার প্রেজেন্টেশনটা তোমার নিজের মতো হোক। তাহলে এই গেল আমাদের সারসংক্ষেপ। তোমরা এই নিয়মগুলো মেনে মিসলেনিয়াস পরীক্ষার জন্য সারসংক্ষেপের প্রিপারেশন নাও, এবং সেই প্রিপারেশনের উপর ভিত্তি করে দেখবে যত বেশি চর্চা করবে, তত বেশি কিন্তু তোমাদের পরীক্ষাতে আরো সহজে, আরো দ্রুত কিন্তু তোমরা বিষয়টাকে লিখতে পারবে। তাহলে আশা করি সারসংক্ষেপ তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমরা এখানে এন্ড করছি। প্রত্যেকের জন্য রইল শুভকামনা। আবার পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার আমার কথা হবে। থ্যাংক ইউ।